আচ্ছা, একবার ভাবুন তো, মৃত্যু যদি জীবনের শেষ না হয়ে প্রকৃতিরই একটা অংশ হতো, ঠিক যেমন করে হেমন্তে গাছ থেকে পাতা ঝরে যায়। বাঙালি কবি জীবনানন্দ দাশ কিন্তু ঠিক এই ভাবনাটা নিয়ে আজীবন কাজ করে গেছেন। আজ আমরা তার সেই বিখ্যাত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপির জগতে ডুব দেব আর বোঝার চেষ্টা করব কিভাবে তিনি মৃত্যু আর প্রকৃতিকে মিলিয়ে এক অসাধারণ ছবি তৈরি করেছেন। জীবনানন্দ ঠিক কতটা আলাদা ছিলেন সেটা বুঝতে তারই বন্ধু এবং আরেক বিখ্যাত কবি বুদ্ধদেব বসুর এই একটা কথাই যথেষ্ট। উনি বলেছিলেন, জীবনানন্দের লেখা হল নিছক কবিতা, আর কিছু নয়। আর এই কথাটার মধ্যেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। তার উদ্দেশ্য কোনো বড় তত্ত্ব বা মতবাদ প্রচার করা ছিল না। তার লক্ষ্য ছিল এমন এক অভিজ্ঞতা তৈরি করা যা শুধু ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। তো আজকে আমাদের আলোচনাটা এগোবে এইভাবে। প্রথমে আমরা জানব কেন তাকে ধূসরতার কবি বলা হয়। তারপর আমরা তার দুটো সবচেয়ে বড় ভাবনার জট ছাড়াব। এক, মৃত্যু নিয়ে তার একদম অন্যরকম দৃষ্টিভঙ্গি, আর দুই, হেমন্ত ঋতুর প্রতি তার গভীর টান। আর সবশেষে দেখব কিভাবে এই দুটোকে একসাথে বুনে তিনি এমন কিছু তৈরি করলেন যা আজও আমাদের ভাবায়। জীবনানন্দ দাশকে প্রায় এই ধূসরতার কবি বা পোয়েট অফ গ্রেনেস বলা হয়। কিন্তু এই ধূসরতার মানেটা ঠিক কি? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, ঠিক সেই সময়টায় যখন তিনি লিখছেন। দেখুন, ধূসর পাণ্ডুলিপি যখন প্রকাশিত হচ্ছে, সময়টা ছিল দুটো বিশ্বযুদ্ধের মাঝখানের একটা সময়। মানে চারদিকে এক গভীর অনিশ্চয়তা, হতাশা আর বিভ্রান্তি। তাই এই বইয়ের নামের ধূসর শব্দটা আসলে শুধু একটা রং নয়, এটা বলতে পারেন সেই সময়টার পুরো মানসিক অবস্থার একটা আয়না। ওকে, তো তার চারপাশের ওই ধূসর জগৎটা তো বোঝা গেল। এবার চলুন তার ভেতরের জগতে ঢোকা যাক। আর শুরু করা যাক তার কবিতার সবচেয়ে বড় স্তম্ভটা দিয়ে, আর সেটা হলো মৃত্যু ভাবনা। দেখুন, জীবনানন্দের কাছে মৃত্যু মানে কিন্তু নিছক সবকিছুর শেষ নয়, এটা ছিল গভীর দার্শনিক ধারণা। সাধারণত আমরা মৃত্যুকে কি ভাবি? জীবনের উল্টো পিঠ, তাই না? জীবনের শেষ। কিন্তু জীবনানন্দ এই পুরো ধারণাটাকেই যেন ওলটপালট করে দিয়েছেন। তার কাছে মৃত্যু মানে ইতি টানা নয়, বরং জীবনেরই একটা স্বাভাবিক ধারাবাহিকতা, শুধু হয়তো রূপটা অন্যরকম। তার মৃত্যুর আগে কবিতার এই লাইনটা একবার ভাবুন। এখানে কি নেই সেটা খেয়াল করুন। কোনো ভয় নেই, কোনো আর্তনাদ বা হাহাকার নেই। আছে শুধু প্রকৃতির একটা খুব শান্ত, খুব সাধারণ একটা ছবি। একটা কাক কুয়াশার মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে। তো এই যে কাকটা উড়ে গেল, এর পেছনের ভাবনাটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু জন্মান্তরবাদ বা ওইরকম কোনো জটিল তত্ত্ব নয়। এটা আসলে প্রতীক। কিসের প্রতীক? জীবনের যে স্রোত তা চলতেই থাকে। মৃত্যু সেই স্রোতকে থামাতে পারে না, শুধু এক রূপ থেকে অন্য রূপে বয়ে নিয়ে যায়। তবে মৃত্যু নিয়ে তার ভাবনাটা কিন্তু সবসময় একই রকম ছিল না। এর অনেকগুলো দিক ছিল। যেমন বোধ কবিতায় মৃত্যু যেন এক যন্ত্রণাময় চেতনা, আবার প্রেম কবিতায় সেটাই হয়ে উঠছে এক গভীর শান্তির উৎস। এই যে যন্ত্রণা থেকে শান্তি পর্যন্ত একটা বিশাল বিস্তার, এটাই তার দর্শনকে এতটা গভীর করে তুলেছে। তো দুটো ধারণাকে যদি পাশাপাশি রাখি, তাহলে ছবিটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী মৃত্যু একটা শেষ, একটা ভয়ের ব্যাপার, জীবনের বিপরীত। আর অন্যদিকে জীবনানন্দের ধারণা, যেখানে মৃত্যু একটা ধারাবাহিকতা, শান্তির উৎস আর জীবনেরই একটা অংশ। আমরা যেখানে দেখি একটা খাদের কিনারা, তিনি সেখানে দেখতেন বয়ে চলা এক নদী। বেশ, মৃত্যু চেতনা তো গেল। এবার আসা যাক জীবনানন্দের জগতের দ্বিতীয় চাবিকাঠিতে, হেমন্ত। তার কবিতায় হেমন্ত কিন্তু শুধু একটা ঋতু নয়, এটা আসলে তার মনেরই একটা প্রতিচ্ছবি। আর আমরা দেখব এটা কিভাবে তার মৃত্যু ভাবনার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানে জীবনানন্দের কবিতায় হেমন্ত শুধু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, সে নিজেই একটা চরিত্র। এর যে নীরবতা, এর শূন্যতা, এর শান্ত বিষণ্ণতা, সবকিছুই যেন কবির নিজের ভেতরের জগতেরই একটা প্রতিধ্বনি। একবার কল্পনা করার চেষ্টা করুন তো তার এই হেমন্তের জগৎটা। কার্তিক অঘ্রাণের গভীর নিস্তব্ধতা, ফসল কেটে নেওয়ার পর দিগন্ত জোড়া শূন্য মাঠ, নরম হলদে রোদ, কুয়াশাচ্ছন্ন রাতে টুপটাপ করে শিশির পড়ার শব্দ, আর আকাশে বরফের মতো ফ্যাকাশে একটা চাঁদ। এই সব কিছু মিলিয়েই তৈরি হয় সেই অদ্বিতীয় ধূসর জগৎ। এই লাইনগুলো দেখুন, তিনি কি ব্যবহার করছেন। বাঁশপাতা, মরা ঘাস, মানে সবচেয়ে সাধারণ, প্রায় চোখেই পড়ে না এমন সব জিনিস। কিন্তু এগুলো দিয়েই তিনি কিভাবে যে এমন অসাধারণ শান্ত আর বিষণ্ণ একটা পরিবেশ তৈরি করেন, এটাই তার জাদু। তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, হেমন্তের এই যে শান্ত, ধূসর, প্রায় নির্জীব হয়ে আসা প্রকৃতি, এটার সঙ্গে তার মৃত্যুর ধারণার সংযোগটা ঠিক কোথায়?
আর এই প্রশ্নের উত্তরটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জীবনানন্দ দাশের কবিতার আসল শক্তিটা। তিনি কিভাবে এই দুটো বড় ভাবনা, মৃত্যু আর হেমন্ত, এদেরকে জুড়ে দিয়ে একটা অখণ্ড শক্তিশালী ছবি তৈরি করেছেন। ভাবুন তো, হেমন্তের প্রকৃতি কেমন? সবকিছু ঝরে পড়ছে, শান্ত হয়ে আসছে, দেখে মনে হয় যেন সবকিছুর শেষ। কিন্তু আমরা জানি এটা আসলে শেষ নয়, এটা জীবনের চক্রের একটা পর্যায় মাত্র। ঠিক এইভাবেই জীবনানন্দ মৃত্যুকে দেখতেন, একটা শান্ত, সমাহিত অবস্থা, যা আসলে জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। তাই হেমন্তের প্রকৃতিই হয়ে উঠেছিল তার মৃত্যু দর্শনের সবচেয়ে নিখুঁত রূপক। আর এর সবচেয়ে সরাসরি প্রমাণ আমরা পাই এই লাইনটায়। সেই একই মৃত্যুর আগে কবিতায় তিনি হেমন্তের নরম নীল জ্যোৎস্নার দিকে তাকিয়ে দেখছেন ধূসর মৃত্যুর মুখ। তার মানে তার জগতে প্রকৃতি আর মৃত্যু দুটো আলাদা জিনিস নয়, তারা যেন মিলেমিশে একাকার। শেষ পর্যন্ত এই যে নিজের ভেতরের দর্শনকে বাইরের প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়ার ক্ষমতা, বিষণ্ণতাকে প্রশান্তিতে আর মৃত্যুকে জীবনের ধারাবাহিকতায় বদলে দেওয়ার এই জাদু, এটাই জীবনানন্দ দাশকে আধুনিক বাংলা কবিতায় এক এবং অদ্বিতীয় করে তুলেছে। চলুন আলোচনাটা শেষ করা যাক জীবনানন্দেরই একটা অসামান্য লাইন দিয়ে, যা হয়তো আমাদের অনেকক্ষণ ভাবাবে। তিনি লিখছেন, দেহ ঝরে, তার আগে আমাদের ঝরে যায় মন। এই একটা লাইনে কিন্তু চিন্তার জন্য এক নতুন জগৎ খুলে দেয়।